হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে আবার রবিবারের স্বাগতম। কেমন আছো বন্ধুরা? শীতটা জাঁকিয়ে পড়েছে, আর এই সময় আমরা অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক রকম ঘোরবার অভিজ্ঞতা আমাদের হয়। তো আমিও বিগত বেশ কিছুদিন ধরে ঠান্ডায় কাবু হয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে আবার সময় কাটাতে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে আরও কিছু ঘটনা শেয়ার করে নেব, আমার পরিচিত এবং আমার নিজের জীবনেরও কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে আজকে যার ঘটনাটা শেয়ার করতে চলেছি তিনি আমার নিজের মাসি। মাসির একটাই শখ, ওনার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন উনি ওই গয়নাগাটি কেনার দিকে একেবারে নেই। মাসি খুব সুন্দর, খুব পরিপাটি, সাজতে ভালোবাসেন, দেখতেও ভীষণ সুন্দর, এবং ওনার ওই পরিমিতি বোধটা ভীষণ ভালো লাগে। এই মাসি একটাই শখ, নানা জায়গায় ঘুরে বেড়ানো। ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই উনি ঘুরে এসছেন, এবং ওনার অভিজ্ঞতা অনুসারে প্রায় 150-200 হোটেলে উনি থেকেছেন। এবার আমার যে ভাই, মাসির ছেলে, ও মায়েদের ছেলেতে একটা ভীষণ শখ, ওরা সপরিবারে খালি বেড়াতে যাবে। তো আমরা সবাই জানি 2020-তে লকডাউন হয়েছিল, মানে আমাদের জীবনটা তখন যেন একটা থেমে গিয়েছিল। তা গরম ছিল বেশ ভালোই, তা ওদের হঠাৎ ইচ্ছে হলো, ভীষণ গরম পড়েছে, লকডাউনটা জাস্ট ঠিক তার পরেই শুরু হয়েছিল ঘটনাটা যখন ঘটেছিল। তো ভাই একদিন মাসিকে বলল, মা আমার ভালো লাগছে না, এরকমভাবে দম বন্ধ হয়ে বসে আছি অনেক দিন। ওরা অনেক দিন ঘুরতে না বেরোতে পারলেই আর কি ওদের দমসম লাগে। তো ওরা ভাই বলল যে আমরা চলো 2-3 দিনের জন্য হলেও অন্তত কোথাও লং ড্রাইভে একটু ঘুরে আসি। আর করোনা তখন শোনা যাচ্ছে যে চারিদিকে এই দেশে লকডাউন হয়েছে, ওইখানে হয়েছে, সেইখানে হয়েছে। এবং সেই সময় আমিও ট্রেনে করে শিয়ালদা থেকে যখন ফিরছিলাম, এরকম চারিদিকে লকডাউন শুরু হয়ে যাবে, এরকম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, এরকম অনেক কিছু শুনতাম। এবং বোকার মতো আমিও ভাবতাম যে সত্যি কি এরকমভাবে মানুষ এরকমভাবে একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে, আমাদের কলকাতাতেও এরকম এফেক্ট হবে নাকি, কি জানি, এরকম নানা কিছু ভাবতে ভাবতে আসতাম। তো ওরা মা বাবা, ছেলে আর ওর কাকা, ওরা 4 জন মিলে তখন ঠিক করলো, ঠিক আছে কাছাকাছি চলো আমরা বাঁকুড়ায় যাই, মুকুটমণিপুরে কাটিয়ে আসবো। বেশ ভালো কথা, আমি নিজেও মুকুটমণিপুরে গেছি, ভীষণ সুন্দর জায়গা, আর একদম স্বচ্ছ পরিবেশ, প্রকৃতি একেবারে দারুণ সুন্দর, স্বচ্ছ জল ওখানকার। তা দেখেছি, আমারও ভীষণ ভালো লেগেছিল। তা ওরা যাচ্ছে শুনে আমারও বেশ ভালো লাগলো, হ্যাঁ হ্যাঁ ভালো জায়গা, ঘুরে আয়। তা ওরা গেল। এবার মাসি বলল, তখন কি হয়েছে, আমরা না হোটেল বুক করে যাইনি, সোজা গেছি, গিয়ে ওখানে কাছাকাছি একটা রিসর্ট পাওয়া গেছে। এবং মাসি বলছে, আমি রিসর্ট ব্যাপারটা না খুব একটা ভালো লাগে না, কারণ কি একটু দূরে দূরে সব কটেজগুলো হয়, আর কিরম যেন নিজেকে একলা একলা লাগে। হোটেলে থাকলে তবু পাশের ঘরে লোকজন পেতাম। তা যাই হোক, ব্যক্তিগতভাবে উনি রিসর্ট পছন্দ করেন না, এবং পার্টিকুলার কোন জায়গাটা সেটাও বলা যাবে না, কিন্তু রিসর্টটা অপূর্ব সুন্দর এবং ভীষণ ঝাঁ চকচকে। প্রতিটা কটেজের সামনে 2টো করে দোলনা লাগানো আছে, নিচে গ্রাউন্ডে তাকালে 2টো করে দোলনা আছে। এবারে গরমকাল, সন্ধেবেলা ওরা একটু স্ন্যাক্স, চা সব খেয়ে ভাই বলেছে মাকে, মাসিকে, যে মা চলো একটু বারান্দায় গিয়ে চেয়ার পেতে বসি।
গরম লাগছে, ঘরের ভেতরে থেকে আর কি করব, বেড়াতেই তো এসেছি, সারাদিন ঘুরেছে। ঘোরার পর ওখানে ওর মায়েতে ছেলেতে আর কি ওখানে চেয়ার নিয়ে বারান্দায় বসেছে এবং যথারীতি সামনে দুটো দোলনা লাগানো, কিন্তু প্রচণ্ড গরম, মানে গাছের পাতা নড়ছে না, একটা ভ্যাপসা ভাব। মাসি এরকম তাকিয়ে আছে, চারিদিকে দেখছে, একটু দূরে দূরে সব অনেক কটেজ রয়েছে এবং সেখানেও অনেকেই মানে ঘরে আলো টালো জ্বলছে, যে যার ভেতরে গল্পটা গাছা করছে। আর ম্যানেজারটা এসে, মানে ওখানকার যিনি ম্যানেজার ছিলেন, উনি এসে কিন্তু মাসিদের বারবার বলেছে সন্ধ্যের পর কিন্তু, সন্ধে হয়ে গেলে কোনো মতেই কিন্তু আপনারা বাইরে বেরোবেন না, ঘরে থাকবেন, ঘরে থাকবেন। মাসি বলছে ছেলেটা এরকম কেন বলছে বারবার, অল্প বয়সী একটি ছেলে ছিল। তা মাসি ভাইকে বলে কেন রে এরকম বলছে, কেন কেন কি বাঘ ভাল্লুক ঘোরে নাকি? তা বলছে না, এরকম সন্ধ্যের পর কত কি এরকম ঘুরে বেড়াতে পারে, দরকার কি, আমরা ঠিক আছে, আমরা তো হোটেলেই আছি, আমাদের কি আছে, তার থেকে বরং বারান্দায় গিয়ে বসবো, এটাই ভালো। তো মাসি যথারীতি বলছে ঠিক আছে চল তাহলে বসি। বারান্দায় বসেছে দুজনে চেয়ার পেতে। এইবার আগেই বললাম যে ওখানে কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, পরিবেশ একেবারে থমথম করছে আর গুমোট গরম। হঠাৎ মাসি দেখছে মানে ভাই একটু বারান্দার দিকে পিঠ করে আর ঘরের দিকে মুখ করে বসেছিল চেয়ারটা, আর মাসি বসেছিল এরকম পাশে, যেমন আমরা চেয়ার পেতে বসি বারান্দার ওরকমভাবে। আর মাসি নিচে হঠাৎ চোখ পড়েছে, বলে আমার না কেমন যেন শরীরটা খারাপ লাগতে লাগলো। জীবনে মানে এত হোটেলে থেকেছি, কোনো দিন কিন্তু এরকম হোটেলে থাকাকালীন আমার শরীর খারাপ হয়নি। তো এরকম বসে বসে এরকম তাকিয়ে গল্প করতে করতে চোখটা বাইরের দিকে, মাঝে মাঝেই বলছে আমি বাইরের দিকে তাকাচ্ছি, আমার যেন কীরকম একটা গা ভারী, মানে একটা অস্বস্তি হচ্ছে, ভয় লাগছে না কিন্তু অস্বস্তি হচ্ছে। এইবার হঠাৎ চোখ গেল এই দোলনার দিকে, দোলনাগুলো অনেকক্ষণ ধরেই রয়েছে ওখানে। বলে আমি দেখলাম আস্তে আস্তে করে দুটো দোলনা টাঙানো পাশাপাশি, একটা দোলা আস্তে আস্তে দুলতে শুরু করলো, হাওয়া নেই, কিছু নেই, গুমোট পরিবেশ, দোলনা দুলছে কী করে? তা মাসি বেশ কিছুক্ষণ তাকিয়ে রয়েছে, বলে দোলনাটা কিন্তু আস্তে আস্তে দুলছে, যেন কেউ বসে আস্তে আস্তে দোল খাচ্ছে, কিন্তু সেইভাবে কাউকে তখনও দেখতে পায়নি। এইবার আর একটা দোলনা, পাশাপাশি দুটো দোলনা, একটা দোলনা কিন্তু পুরো স্থির, আর একটা দোলনা ওরকম আস্তে আস্তে করে দুলছে। এরপর যেটা মাসির মনে হলো, মানে মনে হচ্ছে যেন একটা ছায়া ছায়া কিছু দেখছি, পরিষ্কার দেখছিও না, আর মনে মনে ভাবছি ভাই আমি তো চোখে ভুল দেখছি নাকি। তখন ভাইকে বলছে দেখ পিকলু, পেছন ফিরে দেখ। বলছে কি হয়েছে? বলে তুই কিছু দেখতে পাচ্ছিস, দেখছিস দোলনাটা দুলছে? এবার ও খুব সরল মনের ছেলে, বলছে হ্যাঁ দোলনা দুলছে তো কী হয়েছে, দুলতেই দাও না। বলে তুই কিছু বুঝতে পারছিস না, দোলনাটা দুলছে, তো পাশের দোলনাটা দেখ দুলছে না। তখন ও খানিকক্ষণ ভেবে বলছে ও দুলছে না, আচ্ছা ঠিক আছে চলো না, কথা বলছি, কেন মাঝখান থেকে ডিস্টার্ব করছো? বলছে আরে তুই বুঝতে পারছিস না আমি তোকে কি বলতে চাইছি? এবার মাসি পরিষ্কার করেই বলছে একটা দোলনা দুলছে, হাওয়া নেই, কিছু না, আর একটা দোলনা স্থির হয়ে আছে, তুই পেছন ফিরে বস দেখ। তখন ভাই আর কি সাইড হয়ে বসে খানিকক্ষণ তাকিয়ে বলছে হ্যাঁ মা তাই তো, দোলনাটা দুলছে কেন? এইবারে বলছে তুই কি কিছু দেখতে পাচ্ছিস? মাসি তখনও দেখছে একটা ছায়া ছায়া কিছু, কিন্তু কি বুঝতে পারছে না। বলছে আমি কিছু কই, আমি কিছু দেখতে পাচ্ছি না। খানিকক্ষণ ওরম থাকার পর মাসি বলছে পিকলু ঘরে চ, আমার শরীরটা খারাপ খারাপ লাগছে, ঘরে চ। এবারে যথারীতি ওরা মায়েতে ছেলেতে ঘরে ঢুকে এসে দরজা দিয়ে দিয়েছে। হঠাৎ দরজায় নক, দরজা বেল টিপেছে, তো ওরা দরজা খুলেছে, দেখে ম্যানেজার ছেলেটি দাঁড়িয়ে। বলছে
আপনাদের বারবার বলেছি বাইরে বেরোবেন না, বাইরে বেরোবেন। বললো আমরা কোথায় বাইরে বেরিয়েছি, আমরা তো এই বারান্দায় বসেছিলাম। বলে না, সন্ধে হয়ে গেলে না আপনারা বারান্দাতে কেন, ঘর থেকে একদম বেরোবেনই না, খাবার দাবার আমরা দিয়ে যাব, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন। বলে এ আবার কি কথা? আচ্ছা না না, এখানে রাত জাগা যাবে না, এখানে রাত্রির করে এ করা যাবে না। মাসি তখন একটা কিছু ডাউট করেছে, বলেছে তোমাদের এখানে কি ব্যাপার বলো তো, কী আছে, এরকম করছো কেন? আমি কিন্তু একটা জিনিস ফিল করেছি। তা ম্যানেজার ছেলেটি বলছে না না, আপনি কিছু ফিল ডিল করেননি, ওসব কিছু না, এখানে অনেক সময় জেনারেটর খারাপ থাকে, এই খারাপ থাকে, মানে নানা রকম অজুহাত দিচ্ছে। যদি লোডশেডিং হয়ে যায় বা কিছু হয়ে যায় আমাদের ডাকবেন, আমরা সব করে দেবো। তুমি এরকম উল্টো মানে এরকম অপ্রকৃতিস্থর মতো কথা বলছো কেন? তখন বলছে আচ্ছা আপনাদের খাবার একটু পরেই দিয়ে যাবে, আপনারা ঘরের মধ্যেই যখন খুশি খাবেন, আমি রেখে দিয়ে যাব, আমরা কিন্তু এখানে রাত্রিরে থাকবো না। বলছে সে কী কথা? আচ্ছা না, আমরা রাত্রিরে থাকবো না। এবারে যথারীতি ওখানে আর কি কাছেই মানে পুলিশ স্টেশন ছিল না কী ছিল, আবার খানিক বাদে দরজায় নক। বলছে সিভিল একজন পোশাক পরা একজন পুলিশ এসছে। তখন বলছে যে আমরা এখানে সব হোটেলেই একবার করে যাচ্ছি, সবাইকে দেখাতে মানে দেখতে যাচ্ছি যে আপনাদের কোভিড কারোর কিছু প্রবলেম আছে কি না বা কোনো সিমটম দেখা দিয়েছে কি না। বলছে না। বলছে আপনাদের কি ভ্যাকসিনও আছে? বলছে ভ্যাকসিন এখন কি, কেন ভ্যাকসিন? বলছে তাহলে আপনারা আর বেশি দিন কিন্তু স্টে করবেন না, কাল পরশুর মধ্যে ফিরে যাবেন। তখন মাসি আর কিছু বলেনি, মনে মনে বলছে সে তো কালকে আমি এমনিই ফিরে যাব। উল্টো পাল্টা এরা কেন বলছে, এরকম একটা অপ্রকৃতিস্থ মানে কেমন যেন মুখটা ম্যানেজারের হয়ে গেছে। এইসব বলে টলে মাসি বললো ঠিক আছে চল বাবা, দরকার নেই, আমি সকালবেলা এমনিই ফিরে যাব। তারপরে ওরা চারজনে পাশের রুমে মেশোর ভাই ছিল, তো ওখানে গিয়ে বললো তোমাদের কোনো সমস্যা হচ্ছে? বলছে না। তখন মাসি গিয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। সেই মেশোর ভাই কাকু তো হো হো করে হেসে উড়িয়ে দিল, যেটা হয় আর কি, কেউ বিশ্বাস করলো না। বলে তোমার আবার কবে থেকে এইসব ভয় টয় হতে শুরু হলো বৌদি? বলে না ভয় নয়, আমি তো কোনো দিন এরকম কিছু দেখিনি, তাই আমি বলতে এলাম আর কি। তখন বললো ঠিক আছে ঠিক আছে চলো, খাবার দাবার দিয়ে গেছে, আমরা খেয়ে নিই। ওরা একটা রুমে এসে খেয়ে নিল, নিয়ে যে যার পরের দিন সকালবেলা একসাথে ফিরে এলো। তো এই ছিল ঘুরতে যাওয়ার ওদের ছোট্ট একটা মানে কি বলবো না, একটা আনন্যাচারাল ব্যাপার, হ্যাঁ, যেটা বেড়াতে গিয়ে এই প্রথম ফেস করলো মাসি। কিন্তু উনি একেবারেই ভীতু নন, প্রচণ্ড সাহস। কিন্তু বললো কিন্তু কি জানিস তো, এটা আমি দেখলাম, এখন অতক্ষণ ধরে দেখলাম, আমি না আজও যেন ভাবলে মনে হয় ওরে বাবারে দরকার নেই, আমি আর কোনো রিসর্টে থাকবো না। তো এটা হচ্ছে ওনার জীবনের একটা ছোট অভিজ্ঞতা। লকডাউনেরই সেকেন্ড ওয়েভ যখন এলো 2021-এ, এই ঘটনাটা আমি আগেও জানিয়েছিলাম, কিন্তু অনেকে আমার পরিচিতরা আরেকবার শুনবে বলে আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল। তো আপনাদের সঙ্গে ঘটনাটা আবার শেয়ার করছি, কারণ অনেকেই আছেন যারা নতুন। তো লকডাউনের সেকেন্ড ওয়েভে আমার বাবার মৃত্যু হয়, করোনাতে নয়। করোনা আমাদের 5 জনেই করোনা হয়েছিল, মানে আমরা 5 জনই কোভিড পজিটিভ ছিলাম। কিন্তু ঘটনা চক্রে মানে কে কাকে তখন কতটা দেখে রাখতে পারে। আমি জাস্ট সদ্য তখন 14 দিন কাটিয়ে উঠেছি, উঠে যখন বাইরে বেরোলাম দেখলাম পাশের ঘরে বাবা মা আর আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, ছোট্ট মেয়ে 5-এ পড়ে তখন, সবাই 4 জনই কোভিড পজিটিভ। এবং আমার বুকটা তখন ছ্যাঁত করে উঠলো, আমার মেয়েটাকে আমি ঠিকঠাক রাখতে পারবো তো? ওর হলো, মানে বাচ্চাদের শুনেছিলাম যে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি, তবে ভগবানের দয়া আমার মেয়ের সেরকম বাড়াবাড়ি কিছু হয়নি। ঘটনাটা হলো এই রকম যে এরকম সারাদিন ধরে ওই অবস্থায় কেউ তো বাড়িতে আসবে না। কিছু মানুষ আমাদের মানে সেই সময় প্রচণ্ড হেল্প করেছিলেন। তো আমাদের যিনি কাজের দিদি ছিলেন উনি সব কিছু কিনে রেখে, যা বলতাম ফোনে
উনি সব কিছু কিনে রেখে দরজার গোড়ায় রেখে যেতেন এবং আমরা দরজা খুলে নিয়ে আবার দরজা দিয়ে দিতাম, স্প্রে করে দিতাম। কারণ ফ্ল্যাট বাড়ি তো, বিল্ডিংয়ে অনেকেই আছেন, বয়স্ক মানুষরাও ছিলেন। তো এমন অবস্থায় আমি যেহেতু ওই 14 দিনটা কাটিয়ে উঠেছি, এবার আমার বাবার সেই সময় মানে দেখছিলাম প্রচণ্ড জ্বর, থরথর করে কাঁপছে এবং ভুলভাল কাজ করছে, বাথরুমে যাচ্ছি বলে বারান্দায় চলে যাচ্ছে, এরকম অবস্থা। তা আবার ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া হচ্ছে, একলা যেতে পারছে না। তো এগুলো আমার হাজব্যান্ড করছিলেন। প্রথমে ওনার কিছু হয়নি, পরের দিকে ওনারও 4 সাড়ে 4 জ্বর উঠে যাচ্ছিল। এবার ওই এক ঘর থেকে ওরা আবার, যেহেতু আমার ওই প্রথম এটা 14 দিন কেটে গেছে, আমার হাজব্যান্ড বললো আমরা আমাদের ঘরে থাকবো না, আমার সঙ্গে থাকবে। যাই হোক, বড় খাটে আমরা জিগজ্যাগ ওয়েতে এরকম ঘুমোতাম। আমার মেয়েকে বহুদিন 14 দিন মানে কাছে পাইনি, মেয়ে আমার দেখার ইচ্ছে হলে ভিডিও কল করতো। তো এরম অবস্থায় বাবা কী করলেন, ভিটামিন ওষুধগুলো মানে ওই সব কিছুই তো তখন ভার্চুয়ালি হচ্ছিল, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করাও হয়েছিল ভার্চুয়ালি। উনি যে ওষুধ দিয়েছিলেন, নিচে একটি মেডিসিন শপ আছে, ছেলেটি ওই দোরগোড়ায় রেখে দিয়ে গিয়েছিল। তার সাথে ডায়পার বয়স্ক মানুষ রয়েছে। তো আমি বলেছিলাম বাথরুমে যখন যেতে পারছে না, ডায়পারের ব্যবস্থা করো, ওকে বলো, ও ঠিক দিয়ে যাবে। তো আমাকে এরা ভীষণই সেই সময় মানে হেল্প করেছিলেন। এবার বাবা কী করেছে, মানে আগেকার দিনের মানুষ তো একটু একগুঁয়ে টাইপের, উনি কারোর কথা শুনতেন না। কোভিড মোটামুটি তখন ওনাদেরও সেরে এসছে, বেশ কিছুদিন কেটে গেছে, 2বার করে সব ওষুধের কোর্স করা হয়েছে। বাবা করলেন 1 ঘন্টার মধ্যে 3টি 1000 পাওয়ারের প্যারাসিটামল খেয়ে বসলেন। মা যখন বলছে ওষুধ খেতে হবে, খাবারটা খেয়ে না, বলে আমার খাওয়া হয়ে গেছে তো। কি খেয়েছো? না, জ্বরের ওষুধ 3টে 1 ঘন্টার মধ্যে। এবার 1000 পাওয়ার, অন্তত 6 ঘন্টা করে গ্যাপ দেওয়া বলেন ডাক্তাররা, সেখানে 3000 পাওয়ার 1 ঘন্টার মধ্যে। এবং তার বয়স হয়েছিল 80 বছর। যথারীতি তার পরের দিনেও কিন্তু বাবা আমার মেয়ের সঙ্গে ক্যারাম পিটিয়েছে এবং বলছে আমার খুব শরীর খারাপ লাগছে। এবার সারাদিন ওই পরিশ্রমটা আমার যেত কোভিডের মধ্যে, ভোরবেলা চা বানানো থেকে, জলখাবার করা থেকে, লাঞ্চের খাবার বানানো, বিকেলের আবার চা বানানো, সন্ধ্যের স্ন্যাক্স বানানো, আবার রাত্রিরে ওরকম খাবারের ব্যবস্থা করা, এই সব চলতে চলতে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে আগুনটাতে গেলে পুরো ভিজে যাচ্ছি, এরম অবস্থায় রাত্রিবেলা 11:30টার সময় বাবার গায়ে হাত দিয়ে দেখেছি ঠান্ডা পুরো। এসে আমি জাস্ট একটু শুয়েছি, আমার হাজব্যান্ড ওই পাশের ঘর থেকে এসে বললেন শিগগিরই চলো, বাবা বোধহয় আর বাঁচবে না। মানে বাবার তো জ্বর নেই, গা ঠান্ডা, বলে তুমি শিগগিরই চলো। গিয়ে দেখলাম উনি ওরকম হাঁপাচ্ছেন এবং আমি গিয়ে বোকার মতো, তখন 11:30 বেজে গেছে রাত্রে, আমি খালি বললাম অক্সিজেন স্প্রে করো। অক্সিজেন স্প্রে করা হলো, আঙুলে অক্সিমিটার লাগানো ছিল, দেখলাম 96, মানে অক্সিজেনের অভাব নেই। আবার বাবা করে বুকে চাপড় মানে এরকম নাড়িয়ে দেখা হলো, হ্যাঁ বলে উনি মারা গেলেন। আমি ধপ করে বসে পড়লাম, কিভাবে কি উদ্ধার করব। পুলিশের নামে তো আমরা অনেক কিছু খারাপ কথা শুনি, কিন্তু পুলিশরাই আমাকে তখন বাঁচিয়েছে। আমার দিদিকে আমি ফোন করলাম, জেঠুর মেয়ে যে দিদি, ফোন করলাম, করে বললাম এরকম অবস্থা, বাবা আর নেই, আমি কি করব, আমার মাথা কিচ্ছু কাজ করছে না, আমি পুরো ব্ল্যাঙ্ক। তখন বললো আমারও মাথা কাজ করছে না, এবার কি হবে। সেই সময় তো শুনেছিলাম না, যখন পাশের ঘরে বডি এরকম পড়ে থাকে, 2 দিন 3 দিন বাদে এরকম নিয়ে যায়। বললাম এরকম হলে কি হবে, আরও তো 4, আর আমাকে ছাড়াও আরও 3 জন, ওদের বাঁচাতে পারবো তো, এরকম নানা কিছু মাথায় ঘুরছে। তারপরে দিদির মেয়ে আমার বোনঝি, তখন ও বললো এগুলো তো পুলিশই সব সালটায় ব্যাপারগুলো, দেখো না একটু ফোন করে। ফোন নাম্বার কোথায় পাবো, ওই অনলাইনে সার্চ করে আমরা যে থানার আন্ডারে রয়েছি, গড়ফা থানার, ওখানকার একজন এসআইকে
ফোন করে সমস্ত ঘটনা জানালো আমার বোনঝি। তারপরে ওখান থেকে পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করে বলল আপনি ঘাবড়াবেন না। এবার ওই ঘরে ঢুকেই আমার সমস্ত আলমারি রয়েছে, বাকি সবাইকে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমি এরকম ফাইল খুলে আমরা যে কোভিড পজিটিভ সেরকম ফটো তুলছি, তারপরে বাবার যা যা ডকুমেন্টস, আধার কার্ডের জেরক্স, মানে আধার কার্ডের ফটো, আমার আধারের ফটো, এইরকম সব ডকুমেন্টসগুলো তুলছি। এইবার পুলিশ আমাকে বলছে বডির নানা অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে হবে। এটা শুনে আমার না কিরকম ছ্যাঁত করে উঠেছে বুকটা। খাটের ওপর না উঠলে, আমি তো একটা মানে ছোটোখাটো মানুষ, এবার খাটটা একটু উঁচু, আমি ঠিক নানা অ্যাঙ্গেল থেকে না তুলতে পারছি, খাটে উঠতে হবে। তার মোটামুটি কোনো রকমের যন্ত্রের মতো তখন ফটোগুলো পাঠিয়ে দিতে ওরাই মানে পুলিশই সব ডাক্তারের ব্যবস্থা করা, কর্পোরেশনে যাওয়া, ডিসি জোগাড় করে, আর আমাকে বারবার ওপর নিচ করতে হচ্ছে। ডাক্তারের ফিস দিতে নামছি, 3 তলায় থাকি, সিঁড়ি দিয়ে নামছি। আমার হাজব্যান্ডকে একবার শুধু বলেছিলাম তুমি আলোগুলো যেভাবে হোক একটু জ্বেলে দাও, কারণ তখন সবাই ঘুমিয়ে পড়েছে, 12টাও বেজে গেছে, 12:30টার মতো বাজে। তো 12:30 না কি আরও হয়তো রাত্রিরই হবে, আমার এক্স্যাক্ট টাইম মনে নেই। তো এরম চলতে থাকার পর আমি ওরকম করছি, দিদিকে বলছি তুই কিন্তু ফোনটা ছাড়িস না। মাঝে মাঝে এসআইও ফোন করছেন। এরম করে করে তারপরে নিয়ে যাওয়া হলো, মানে ভোরবেলা 3:40 নাগাদ সব কর্পোরেশনের পেপারে সিগনেচার করার পর ওরা লোক পাঠালো, গাড়ি পাঠালো। তো ওখানেই আর কি ওদের যা নিয়মকানুন অনুযায়ী এরকম প্লাস্টিকে মুড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মানে বাবার এমন অবস্থা হয়েছিল এবং আমরা এমনটাই হতভম্ব হয়ে গেছিলাম। বাবা নিজেই তার আগে 1 বোতল জল খেয়ে নিয়েছিল, নিয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। তা আমার আর জল খাওয়ানোর কথা মনে নেই। বা ওই যে নিয়ে গেল, আমার হাতের আগুনও উনি পেলেন না। এবারে আমার জারতুতো দাদা, মানে দিদি আর দাদা বলল তোরা কিন্তু এখন পেশেন্ট, তোরা কিন্তু মাছ মাংস ডিম সব কিছু খাবি। আমি তখন ভাবতে লাগলাম এরম অবস্থা, মানে মারা গেছে এরকম। বললো কিচ্ছু করার নেই, যা প্রথম অন্ন জলের ব্যবস্থা আমি করে দেবো, তুই সব কিছু খা। এরপর 46 দিন বাদে ছিল কৌশিকী অমাবস্যা। ওই দিন আমরা এখান থেকে, মানে আমি যাদবপুরে থাকি, সেই সোদপুরে জেঠুর বাড়ি গিয়ে ঘাট কাজ, শ্রাদ্ধ কাজ সব আমি করলাম। তো যেহেতু আমি একমাত্র সন্তান, ওগুলো আমার ওপরেই বর্তালো। তো সব কিছু করার পর তারপরে আমি কিন্তু সেই সময়টার মধ্যে কোনো দিন কিচ্ছু দেখিনি। ঘটনাটা হলো এইভাবে চলতে চলতে আমাকে বারবার সবাই বলতো এখন গুরুদশা চলছে, খুব সাবধানে থাকিস। সাবধানে আর কি থাকবো, আমি কী বা করছি আর কোথায় বা যাচ্ছি। যথারীতি 1 বছরের হতে চললো, আর বাৎসরিক কাজ এগিয়ে এসছে তিথি অনুযায়ী। তো আমি একদিন ভাবছি যে এইসব কাজগুলো কেন করে, আদৌ কি এগুলোর কোনো মানে আছে, না করলে কি হয়, নানা রকম কথা ভাবছি। এবারে ওই গরমকাল তো, বাবা মারা গেছিলেন জুন মাসে, আর ওই আশেপাশেই বাৎসরিকের কাজের এটা পড়েছিল। তো ভাবতে ভাবতে এবার আমি রাত্রে, আমার অনেক রাত্রি করে ঘুম আসে, তো আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে, আমি একটু আধবসা হয়ে বসে আছি খাটে বালিশে ঠেস দিয়ে। এবার রাত্রে ঘুম না আসলে যা হয়, মনে হলো একটু বাথরুমে যাই, একটু হালকা লাগবে, ঘাড়ে মুখে জল দিয়ে আসি। সেই সময় আমার ডাইনিংয়ে, মানে আমার ঘরের সামনেই ডাইনিং, সেখান দিয়ে সোজা বাথরুমটা। এবারে ডাইনিংয়ের বাঁদিকে, মানে দরজা দিয়ে বেরিয়ে ডাইনিংয়ের বাঁদিকে অ্যাকোয়ারিয়াম ছিল, সেখানে একটা টিমটিমে আলো জ্বলছে, আর ওপরে একটা টিমটিমে আলো জ্বলছে। এবার তার পাশেই দরজা খোলা, মা ওখানে ঘুমোচ্ছে। আমি গিয়ে বাথরুমের আলোর সুইচটা জ্বাললাম, দরজা খুললাম, দেখি আলো জ্বলছে না। তা আমি ওই দিকে ফিরে ভাবছি কিরে ভাই আলো জ্বলছে না কেন, সুইচটা কি কেটে গেল?
ঠিক আছে ডাইনিংয়ের আলোটা জ্বেলে যায়। ও মা, ডাইনিংয়ের সুইচটা দিলাম টিউবের, আলো জ্বলছে না। আমার আচ্ছা মুশকিল তো, আলোগুলোর কি হলো? এবার আমার ঘরের দরজা থেকে বেরিয়েই ডান দিকে চেয়ার পাতা থাকতো। নিয়ম ছিল মাঝরাত্রিরে যদি বাবা ওঠে আমিও উঠি, বাবা যদি বাথরুমে যায় চেয়ারে বসে আমি ওয়েট করতাম, আমি যদি বাথরুমে যেতাম চেয়ারে বসে বাবা ওয়েট করত। ঠিক ওই জায়গাটা থেকে আমি তো বাথরুমের দিকে মুখ করা, সুইচগুলো দেখছি, কিরে আলো জ্বলছে না, আলো জ্বলছে না। বাবার গলা। কি হলো ব্যাপারটা? বাবার গলা মানে আমি কি শুনছি? আমার মুখ দিয়ে কিন্তু একটা আওয়াজ বেরোচ্ছে না। এবারে আমি কিছু একটা মানে করে ঘুরে তাকালাম, কিন্তু আমি ওই দিকটায় মানে থামটার সামনে যেখানে চেয়ার ওখানে কিন্তু তাকাচ্ছি না সোজা। আমি বুঝতে পারছি ওখানে একটা ওই চেয়ারে যেমনভাবে বাবা বসতো হাঁটু মুড়ে বাবু হয়ে, ওরম বসে একটা সাদা কুণ্ডলি মতো কিছু, ধোঁয়া ধোঁয়া মতো, কুয়াশার মতো অনেকটা। আমি সোজা মানে কীরকম, আমি তো ডাইরেক্ট তাকাচ্ছি না, মানে সোজা যদি আমরা তাকিয়ে থাকি সাইড দিয়ে তো খানিকটা দেখা যায়, ওইটা আমি অনুভব করছি। আর আমি তখন হন হন করে হেঁটে ঘরে ঢুকে আবার বালিশে আধশোয়া হয়ে বসে রইলাম। বাথরুম তো জোর পেয়েছিল, কিন্তু আমি তো যেতে পারিনি, মানে খুব কষ্ট হচ্ছে, তবু আমি আর সাহস করে যেতে পারছি না। এবার 4:25 4:20 এরকম সময় যথারীতি মা উঠে বাথরুম যাচ্ছে, সুইচ টিপলো, পটাপট সব আলো জ্বললো। আমি কিন্তু তখনও সাহস করে যাইনি যে মা গেছে এবার আমি যাই, আমি তাও যাচ্ছি না, চুপ করে চেপে চুপে বসে আছি। আমি দেখছি আলোগুলো জ্বললো, তার মানে আলোগুলো কাটেনি, এরকম নানা কিছু চিন্তা করছি। মা আবার আলো টালো নিভিয়ে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা আমি যখন ঘটনাটা বললাম, আমি 6:30 নাগাদ গিয়েছিলাম, আমার এটা মনে আছে। 6টা বেজে গেছে, আলো ফুটে গেছে, আমি তাও যাচ্ছি না, গরমকাল তো, বেশ ভালোই আলো ফুটে গেছিল। 6:30 নাগাদ গেছি। আবার মা আমাকে বলছে, তুই রাত্রির বেলা ওখানে ঘুরঘুর করছিলি কেন? আমি যখন দেখলে যে আমি ঘুরঘুর করছি তখন একবার ডাকতে পারলে না? না তুই কেন আমাকে ডাকলি না? আমি যখন ঘটনাটা বললাম, আমার হাজব্যান্ড যথারীতি বিশ্বাস করলো না, হেসে উড়িয়ে দিল। না আচ্ছা, হ্যাঁ ও অন্ধকারে ভুলভাল দেখেছো। আমি আচ্ছা আমি ভুলভাল দেখেছি, ঠিক আছে। এই করে মাকে আমি বললাম, তো তুমিও তো আমায় ডাকতে পারতে। মা বললো, তুইও তো আমায় ডাকতে পারতে। আমি বললাম, আমি ডাকবো কি, ওই সময় আমার কারুকে ডাকার কথা মনেই আসেনি। এবার বাইরে ল্যাম্প পোস্টে আলো, ভীষণ আলো থাকে, আর জানলা ফানলা আমি গরমকাল ছিল খোলাই ছিল, তখন আমার এসি ছিল না, পরে নেওয়া হয়েছে, কিন্তু আলো ফালো থাকে, হাওয়া আসে বলে জানলা ফালা পুরো খোলা। এবার হুড়গুড় করে হাওয়া আসবে হালকা হালকা, আমি ওরকম বসেছিলাম। তা যথারীতি ওই বাইরের আলো ঘরে ঢোকে বলে ঘরের তখন নাইট ল্যাম্প চালানো হয়নি। এরপর থেকে ঘরে আমি নাইট ল্যাম্পের ব্যবস্থা করলাম, আর ডাইনিংয়ে একটা বেশ একটু জোরালো সাদা রঙের যে আলো, ওই কী বলে ওগুলো, এলইডি লাইটগুলো, ওই রকম লাগানো হলো। যে হ্যাঁ ওরা ভয় পায়, ওরা ভীতু। আমার হাজব্যান্ড বলতে লাগলেন, না হ্যাঁ ভীতু। তো এই ছিল আমার সেই রাতের অভিজ্ঞতা, এবং সেটা বাবার আর কি, বাবার গলা, পরিষ্কার বাবার গলা, এবং ওরকম বসে থাকা। কিরে আলো জ্বলছে না, আলো জ্বলছে না। আমার তখন মনে মনে একটাই কথা বারবার আসছিল, মানুষ বলে বটে, স্বভাব যায় না বলে। এরকম মানে ছোটোখাটো ইয়ার্কি বাবা প্রায় সময় করতো। বাথরুমে গেলাম ভয় একটু সুইচ অফ করা, বা ছোটোখাটো এইসব মজা করা, আবার সঙ্গে সঙ্গে জেলে দেয়া, হ্যাঁ চেঁচামেচি করলে তখন আবার জেলে দিত। আমি তখন মনে মনে এই কথাটাই ভাবছি, ভাবতে ভাবতে ঘরে ওরকম হেঁটে চলে এসেছি। তো আমাকে পরে আমাদের রান্নার দিদিকে যখন ঘটনাটা বলেছিলাম, বলে তোমার খুব সাহস, তুমি যদি ভয় পেয়ে যেতে তাহলে কিন্তু অন্য কিছুও হতে পারতো। আমি জানি না বাবার অন্য কিছু কি করবে, কিন্তু মানে সবাই বলে যেটা, মৃত্যুর পরে কেউ কারুর বাবা মা ভাই বোন কিচ্ছু থাকে না, তখন তিনি শুধুই একটা আত্মা।
কিন্তু শুধুই কি তাই? তাহলে তো এরকম নিজের লোকেদের কাছেই বা কেন আসবেন? আচ্ছা, এই ছিল সেই বাৎসরিকের আগে আমার ঘটনা একটা, এবং যথারীতি বাৎসরিকের কাজ আমি করেছি। তারপর থেকে সেভাবে আর কিছু দেখিনি। হ্যাঁ, স্বপ্ন দেখেছি, কাছের মানুষকে মানুষ স্বপ্ন তো দেখে, ওইগুলো অত গুরুত্বপূর্ণ কিছু নয়। কিন্তু সেই আওয়াজ, সেই বসে থাকা, এগুলো আমি একেবারেই ভুল দেখিনি বা ভুল শুনিনি। তো এই ছিল আমার একটি অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের নিজেদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন, মেল আইডি দেওয়া থাকে, মেল করেও পাঠাতে পারেন ঘটনাটা লিখে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সামনের রবিবারে আবার আপনাদের জন্য আরেকটি ঘটনা নিয়ে অবশ্যই আসব। আমি সুদেষ্ণা আজ বিদায় নিচ্ছি। গুড নাইট।